মারা গেছেন বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। এমন খবরে দলটি উচ্চ পর্যায় থেকে শুরু করে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। আমাদের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছাড়াই মারা গেছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। ফুসফুস ও হৃদযন্ত্রে সংক্রমণ সহ একাধিক জটিলতায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হঠাৎই যেন কেমন একটা ঘোলট পরিস্থিতি, চারদিকে একটা গোমট ব্যাপার সেবার। কেবলই মাত্র 48 ঘন্টা এখন পুরোপুরি হয়নি। হঠাৎ এভারকেয়ার হাসপাতালের সামনে নিরাপত্তা জোরদার করা হচ্ছে এবং ঠিক যদি দেখানোর চেষ্টা করি এই জায়গায় কাঁটাতারের যে বেড়া সেটি আসলে নিয়ে আসা হচ্ছে এবং ঠিক এভারকেয়ার হাসপাতালের সামনের যে ফটক সেটি পুরোটাই ঘিরে ফেলা হচ্ছে। কিন্তু কেন হঠাৎ এই ব্যবস্থা বা কেন ঘিরে ফেলা হচ্ছে তার প্রশ্নের উত্তর এখন পর্যন্ত জানা যায়নি। তবে পুরো এই ফটক অর্থাৎ প্রধান যে গেট এভারকেয়ার হাসপাতালে প্রবেশের সেই গেট ঘিরে ফেলা হচ্ছে, যে জায়গায় অন্যান্য দিন নেতাকর্মীরা দাঁড়িয়ে থাকেন এবং এই জায়গাতেই আসলে নেতাকর্মী আসবে এবং প্রত্যেক মাসে বলা হচ্ছে তিনি আসতেছেন, বাড়ি ভাড়া করা হচ্ছে, ডেকোরেশন করা হচ্ছে এবং সরকারের কাছ থেকে বুলেট প্রুফ গাড়ি কেনা হচ্ছে, গাড়ি এবং অস্ত্র টস্ত্র কেনার ব্যাপারে সরকারের পারমিশন চাওয়া হলো, নানান ব্যাপার সেবা। অর্থাৎ একটা মানুষকে একটা ইয়ের মধ্যে রেখেছে সাসপেন্স, তিনি আসতেছেন, তিনি জানতেন তিনি আসবেন না। গতকালকে থেকে আজকে অর্থাৎ এই 12 ঘন্টার মধ্যে পরিস্থিতি অনেকখানি বদলেছে। সেটি আসলে আমি যেখানটাতে দাঁড়িয়ে রয়েছে ঠিক এভারকেয়ার হাসপাতালের যে প্রধান ফটক, সেখানে আমার যে ক্যামেরাটি রয়েছে সেটি একটি ব্যারিকেডের ওপাশে রয়েছে, আমি ব্যারিকেডের ভেতরে এসে দাঁড়িয়েছি। ঠিক এপাশে পুলিশ সদস্যদের উপস্থিতি গত যে কোনো দিনের চাইতে অনেক বেশি বাড়ানো হয়েছে এবং তারা বেশ। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মূল ভিডিওতে যাওয়ার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অতি দ্রুত করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলা, লাইক কমেন্ট শেয়ার করার সাথে থাকুন। তো চলুন আমরা কথা না বাড়িয়ে স্ক্রিনে চলে যাই। খালেদা জিয়া অলরেডি ডেড, এটা মোটামুটি নিশ্চিত, এবং এটা হয়তো বা তারেক রহমানের পক্ষ থেকে কোনো প্রকার সিগন্যাল না আসা পর্যন্ত বিএনপি ধামাচাপা দিয়ে রেখেছে। দেখা যাক আসলে কি হয়। হঠাৎ করে সেনাকুঞ্জ থেকে ফিরে খালেদা জিয়া অসুস্থ হয়ে গেল এবং অসুস্থ হয়ে তিনি আইসিইউতে চলে গেলেন। আইসিইউতে যাওয়ার পর থেকে এখন পর্যন্ত তার কোনো আপডেট কিন্তু বিএনপির পক্ষ থেকে দেওয়া হয়নি। বারবার বলা হচ্ছে তিনি সুস্থ আছেন, আগের থেকে ভালো আছেন, স্বাভাবিক আছেন, কিন্তু তিনি কোন অবস্থায় আছেন, কোন পরিস্থিতিতে আছেন সেটা কিন্তু বিএনপি প্রকাশ করছে না। কোনো ফুটেজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। ইতিপূর্বে আমরা দেখেছি তিনি সুস্থ হয়ে পানি পান করছেন, জুস পান করছেন, সেটা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পেয়েছি। বাট এবার হসপিটালে ভর্তির পর থেকে তার কোনো ফুটেজ আমরা দেখি নাই। আমাদের কাছে যে তথ্য আছে, আমরা যতটুকু শুনেছি, মিডিয়ার বিভিন্ন ব্যক্তিদের কাছে কথা বলে যতটুকু আমরা জানতে পেরেছি, নিশ্চিত খালেদা জিয়া আরও 2 দিন পূর্বেই উপরে চলে গিয়েছেন, সৃষ্টিকর্তার ডাকে, হয়তো বা জিয়ার ডাকে সারা দিয়ে চলে গেছেন। কিন্তু তার এই মৃত্যুকে কেন্দ্র করে একের পর এক নাটক মঞ্চায়ন করছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, এবং আমি বিশ্বাস করি প্রত্যেকটা নাটকের পেছনে আড়াল থেকে চাল দিচ্ছে সেই পলাতক তারেক রহমান। তারেক দেশে ফিরতে পারছে না। এখন মায়ের মৃত্যুকে কেন্দ্র করে সাধারণ মানুষের আবেগ অনুভূতিকে কাজে লাগিয়ে সেটাকে পুঁজি হিসেবে দাঁড় করে সে যদি দেশে ফিরতে একটা প্রচেষ্টা করতে পারে, সেক্ষেত্রে তো মন্দের কিছু হয় না। তারেক রহমান হয়তো সেই চেষ্টাই করছেন। এদিকে অন্তর্বর্তীকালীন সরকার কি একটা নাটক সাজিয়েছে। মৃত্যু পথযাত্রী একটা মানুষ অলরেডি মরে গেছে, তার বয়স হয়ে গিয়েছে, তার শারীরিক প্রতিবন্ধকতা দেখা দিচ্ছে, সে মরে যেতেই পারে, মানুষ তো সারা জীবন বেঁচে থাকবে না। সে মরে গেছে, তাকে নতুন করে এসএসএফ এর সিকিউরিটি কেন দিতে হবে? স্পেশাল ফোর্স কেন তার নিরাপত্তার জন্য দায়িত্ব দিতে হবে? কেন? সে যদি মরে গিয়েও থাকে, যেহেতু এই মুহূর্তে বাংলাদেশের সব থেকে রাজনৈতিক প্রতিপক্ষ তাদের বাংলাদেশ আওয়ামী লীগ উপস্থিত, এক্ষেত্রে তাদের নিরাপত্তার ঝুঁকি কিভাবে আসে? আর একজন মৃত মানুষের নিরাপত্তা কেন দিতে হবে? সে যদি মরে নাও থাকে, সেক্ষেত্রে তাকে নিরাপত্তা দেওয়ার মানেটা আসলে কি? এগুলা দিয়ে বিএনপিকে হয়তো আরও একটা মুলার জুস খাওয়ানোর চেষ্টা করছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। হয়তো এটা তারেক রহমানের কোনো পরিকল্পনা। যত কিছুই হোক না কেন, ইউনুসের সাথে তো তার একটা গুড কানেকশন আছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বারবার ইউনুসের পক্ষ নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়া, ইউনুসকে ধন্যবাদ দেওয়া, এগুলো দেখে তো আসলে বলতে বাধ্য হই আমরা যে তার সাথে একটা যোগসাজশ ইউনুসের আছে। নতুন নাটক মঞ্চায়ন করা হচ্ছে। গতকাল রাতে বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মী ইনক্লুডেড মির্জা ফখরুল এভারকেয়ার হসপিটালে গিয়েছিল, বের হয়ে বলেছে তিনি সুস্থ আছেন, এবং পরবর্তীতে দেখলাম গুলশানে তার একটা বৈঠক করেছে। হয়তোবা তারেক রহমানের নির্দেশে সেই মৃত্যুর খবরকে ধামাচাপা দেওয়া হচ্ছে, যাতে করে তিনি এটাকে ক্যাশ করে বাংলাদেশে ফিরতে পারেন। হতে পারে, বাট আমি শিওর না। সারা জীবন স্লোগান দিল বিএনপি, দিল্লি নয়, পিন্ডি নয়, ঢাকা ঢাকা, অথচ তারেক রহমান পারলে ভারতের কোনো একটা কর্তার সাথে, হতে পারে এস জয়শঙ্কর, হতে পারে রাজনাথ সিং, হতে পারে অমিত শাহ, হতে পারে অজিত দোভাল, তাদের সাথে কথা বলার জন্য পা ধরা পর্যন্ত মানে বাকি ছিল, পা ধরাটা। এর থেকে যা করা দরকার সব কিছু করেছে তারেক রহমান, কিন্তু পায়নি। অথচ আজকে নরেন্দ্র মোদীজি খালেদা জিয়ার সুস্থতা কামনা করে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছে। এটা নিয়ে বিএনপি পারলে মিষ্টি বিতরণ করে ফেলে। মানে একটা স্ট্যাটাসে বিএনপি ধরে নিয়েছে, বিএনপির গান্ডু সমর্থকরা ভেবেই নিয়েছে, তাদের নেতাকর্মীরা ভেবেই নিয়েছে মোদী খালেদা জিয়ার প্রতি নমনীয় হয়েছেন, মোদী বিএনপিকে ক্ষমতায় বসিয়ে দিয়ে যাবেন। এত নির্লজ্জ কীভাবে হইতে পারেন আপনারা? সকাল সন্ধ্যা স্লোগান দেন, দিল্লি নয়, পিন্ডি নয়, শুধু ঢাকা শুধু ঢাকা, ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেন, তিস্তা চুক্তি আপনারা পারলে জোর করে ফেলেন, আপনারা পারলে 7 সিস্টার্স খেয়ে ফেলে দেন। আর এখন মোদী একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছে, এটা নিয়ে আপনারা ক্যাশ করে বলতেছেন আরে বাবা মোদী বিএনপিকে ক্ষমতায় বসিয়ে দিয়ে যাবে। লজ্জা থাকা উচিত মানুষের। এত ডাবল স্ট্যান্ডার্ড মানুষ কিভাবে হয়? আপনারা বিএনপি, আপনাদের কর্মী সমর্থক, আপনাদের নেতারা, কারোর কোনো লজ্জা নেই, সবগুলো একটা নির্লজ্জ, বেহায়া, বিশ্ব বেহায়া। শুধু বেহায়া বলে এদেরকে ভুল হবে। একজন বলতেছে তারেক রহমান ইমাম, শিলং সালাউদ্দিন বলে, এগুলা কি ধরনের কথা ভাই? একটা বৃহৎ রাজনৈতিক শক্তি, একটা বৃহৎ রাজনৈতিক দল, তারা বারবার বলার চেষ্টা করে, কিন্তু তাদের কথার মধ্যে, তাদের কথা বলার ধরন দেখলে মনে হয় এক একটা উগ্র, এক একটা চরমপন্থী, মৌলবাদী।
এদেরকে কোনোভাবে গণতান্ত্রিক কোনো নেতা আমার কাছে মনে হয় না। যারা ক্ষমতায় আসার আগেই দেশকে লুটপাট করে ভেঙে চুরে খেয়ে ফেলে ধ্বংস করে দিয়েছে, তারা ক্ষমতায় আসলে কি করবে? যে তারেক রহমান জীবনের রিস্ক নিয়ে তার মাকে, তার জন্মদাতা মা, তার মাকে দেখার জন্য বাংলাদেশে আসার সাহসটুকু করতে পারে না, এই তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হয় সেক্ষেত্রে বাংলাদেশের মানুষের জন্য সে কি করবে, কতটুকু করবে, এটা আপনারাই ভেবেন, এটা আমাদেরকে বলতে হবে না। বাংলাদেশে নির্বাচন নিয়ে একটা নাটক হচ্ছে। ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলা হয়েছিল, কিন্তু নির্বাচন কমিশনার বলে দিয়েছে ফেব্রুয়ারির প্রথম বা দ্বিতীয় সপ্তাহে নির্বাচনী তফসিল ঘোষণা করা হবে। যদি ফেব্রুয়ারির প্রথম বা দ্বিতীয় সপ্তাহে নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়, সেক্ষেত্রে নির্বাচন কবে হবে? 3 মাস পড়তে হয়। এরপর তো রমজান মাস আসবে, ঈদ আসবে, তখন কি নির্বাচন হবে? এরপর আবহাওয়ার একটা পরিবর্তন বাংলাদেশে দেখা দেবে। আবার ডাস্টবিন শফিক বলতেছে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে। মানে একটা বিশ্রী অবস্থা, যাচ্ছে তাই অবস্থা। বাংলাদেশটাকে পরিকল্পিতভাবে জামাত বিএনপি মিলে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। একটা নির্বাচনবিহীন সরকার, যাদের কোনো ম্যান্ডেট নাই, অবৈধ একটা সরকার, যাচ্ছে তাই করতেছে, যা মন চায় তাই করতেছে। অথচ বিএনপি বারবার সায় দিয়ে যাচ্ছে শুধুমাত্র ভিক্ষুকের মতো নির্বাচনের আশায়। কিন্তু এই নির্বাচন কিন্তু আদৌ হবে তার কোনো নিশ্চয়তা নাই। এই নির্বাচন আদৌ হবে কিনা তার কোনো নিশ্চয়তা নাই। ডাস্টবিন শফিক বলে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, নির্বাচন কমিশনার বলতেছে ফেব্রুয়ারির প্রথম বা দ্বিতীয় সপ্তাহে নির্বাচনী তফসিল ঘোষণা হবে। একটা মেসাকার। মানে বাংলাদেশ কি হচ্ছে? বাংলাদেশ ভাই, এভাবে তো একটা দেশ চলতে পারে না। আপাতত বাংলাদেশ আওয়ামী লীগের প্রত্যেকটা কর্মী সমর্থকের উদ্দেশ্যে একটাই বার্তা থাকবে, আপনারা পপকর্ন ভেজে পপকর্ন খেতে থাকেন আর দেখতে থাকেন। খালেদা জিয়া অলরেডি ডেড, এটা মোটামুটি নিশ্চিত, এবং এটা হয়তো বা তারেক রহমানের পক্ষ থেকে কোনো প্রকার সিগন্যাল না আসা পর্যন্ত বিএনপি ধামাচাপা দিয়ে রেখেছে। দেখা যাক আসলে কি হয়। বিএনপির দেশনেত্রী বেগম, দেশমাতা বেগম যে আর বেঁচে নাই। ভালো থাকবেন। আরেকটা তথ্য, বডি সোহেল ইউনুসের চামচামি করে শেষ রক্ষা পেল না। বিডিআর হত্যাকাণ্ডে বডি সোহেলের নামটাও কিন্তু চলে আসছে। রয়ের সাথে কিলিংয়ের দায়িত্বে ছিলেন বডি সোহেল। বডি সোহেলের উদ্দেশ্যে বার্তা, এত চামচামি করে লাভটা কি হলো? শেষমেশ তোমাকেও লাল দালানের মধ্যে সাপ্লাই করে দিবে ইউনুস গং। তুমি বাংলাদেশে কাইন্ডলি আর আইসো না। বিভিন্ন সোর্স থেকে শোনা যাচ্ছে আগামী 6 ডিসেম্বর তারিখে হয় দিল্লিতে অথবা যুক্তরাষ্ট্রে অথবা ইউরোপে কোনো একটা জায়গায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে বিশ্বের বিভিন্ন দেশের সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন, এবং সেখানে কিন্তু বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা উপস্থিত থাকবেন সেই প্রেস কনফারেন্সে, এবং তিনি জানাবেন ওই ভাষণে যে কত তারিখে তিনি বাংলাদেশে ঢুকবেন এবং তিনি বিশ্বের সকল দেশের সহযোগিতা চাইবেন ওই বক্তব্যের মাধ্যমে। তো এটি যেমন জানা যাচ্ছে, তেমন জানা যাচ্ছে আগামী 27 ডিসেম্বর অবসরে যাচ্ছেন আমাদের প্রধান বিচারপতি রেফাত আহমেদ। তো তিনি আবার আমাদের যে তত্ত্বাবধায়ক সরকার বিষয়ক একটা আইন আছে, সেই আইন হলো সংবিধানের রিভাইভ চ্যাপ্টার 2A অনুযায়ী নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের হাতে নির্বাচন পরিচালনার দায়িত্ব ন্যস্ত হওয়া উচিত। কারণ এই তত্ত্বাবধায়ক সরকার প্রথা ফিরে এলে আর অন্য কোনো সিস্টেমে বা যে সিস্টেমের গভর্নমেন্ট নাই সেই সিস্টেমে নির্বাচন পরিচালনা করার অধিকার থাকে না কারণ। তো সেই হিসেবে ইন্টারিম গভর্নমেন্ট বলে আমাদের কনস্টিটিউশনে কোনো শব্দ নাই, তারা আর এগুলো করতে পারবে না, তত্ত্বাবধায়ক সরকারের অধীন হতে হবে। তাতে রিফাত আহমেদ যতটুকু বুঝতে পারছি তিনি হয়তো প্রধান উপদেষ্টা হবেন তত্ত্বাবধায়ক সরকারে, এবং তার আগে হয়তো নেত্রী ফিরে আসবেন এই বিভিন্ন আন্তর্জাতিক সমঝোতায়, এবং তিনি ফিরে এসে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দিবেন এবং নির্বাচনের দিকে যাবে। তবে ফেব্রুয়ারিতে যে নির্বাচন সেটি হচ্ছে না, এবং ডক্টর ইউনূসের মাধ্যমে যে নির্বাচন সেটি হচ্ছে না। এগুলোই আমরা বিশেষ করে নানান সোর্সে জানতে পারছি। তবে একটা বিষয় আপনারা খেয়াল করেন যে এখন কিন্তু গত সেই জিয়া রহমানের আমল থেকে মানে বলতে গেলে দুধ কলা দিয়ে জামাতকে পুষেছে বিএনপি, কিন্তু এখন যে জায়গাটা হচ্ছে সেটা হলো বিএনপি জামাতকে সহ্য করতে পারছে না, জামাত বিএনপিকে সহ্য করতে পারছে না। বিভিন্ন জায়গায় হত্যাকাণ্ড হচ্ছে, আক্রমণ হচ্ছে, মারামারি হচ্ছে ইত্যাদি। তো এখন তারা নানানভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে ক্ষমতা আসার একটা চেষ্টা করছে। তখন তারা বিএনপিকে মাইনাস না করলে তারা তো ক্ষমতা বসতে পারছে না, ঝামেলা হবে। তো এই জায়গায় তাদেরকে নেপথ্য সহযোগিতা দিচ্ছেন ডক্টর ইউনূস, এবং ডক্টর ইউনূস বিনিময়ে রাষ্ট্রপতি হবে। তো এইরকম শোনা যাচ্ছে। এই কারণে তারেক জিয়া তার মাকে দেখতে আসার মতো সাহস পাচ্ছেন না। তিনি ভাবছেন জামাত তাকে মেরে ফেলবে অথবা আর্মিরাও তাকে মেরে ফেলবে, এইরকম কথা শোনা যাচ্ছে। এবং সবকিছু মিলায় মা মৃত্যুসজ্জায় তারেক জিয়া দেশে আসছেন না। সবকিছু মিলায় আপনার জামাত ক্ষমতায় যাওয়ার জন্য অস্থির হয়ে উঠেছে, এবং তারা ধর্মের অপব্যাখ্যা করছেন। মানুষকে বলছেন যে তোমরা যদি বেহেশতে যেতে চাও তাহলে দাঁড়িপাল্লা ভোট দিতে হবে। কেউ কেউ বলছেন যে কোনো নেতা বলছেন আল্লাহ এবার কবুল করে ফেলেছে, সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে জামাতই এবার ক্ষমতায় আসবে, তা তোমরা যারা জামাতকে ভোট দিবে না তাদের পিঠের চামড়া থাকবে না। আবার কেউ কেউ বলছেন যে যারা জামাতকে ভোট দিবে তারা লাইন ধরে সেই সব ভোটাররা মৃত্যুর পর বেশবাসী হবেন। তো এটা অনেকে প্রশ্ন করছে, তার মানে আল্লাহ কি জামাত করে? তা পৃথিবীর সব দেশে কি জামাত আছে? পৃথিবীর অনেক দেশে তো মুসলমান আছে, তার সেই সব মুসলমান দেশগুলো থেকে জামাত আছে, এরকম অনেক কথা। তো যাই হোক, ধর্মের অপব্যাখ্যা করে তারা সাধারণ মানুষকে করার চেষ্টা করছে, মানে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তবে সবকিছু শেষে সত্যের জয় হয়। আপনারা বিশ্বাস রাখুন, এই দেশে আবার মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি ঘুরে দাঁড়াবে। সেরকম একটা জায়গায় বিএনপি এবং জামাতের নেপথ্যে কাজ চলছে, নেপথ্যে ঐক্যবদ্ধ করার একটা চেষ্টা চলছে। আপনাদেরকে আপডেট জানাবো আবার খবর পাওয়ার পর।
কোন সে 8% ভোটার যারা সারা বাংলাদেশে বলছেন যে তারা অন্য কোনো দলকে ভোট দিতে চান, আইআরআই এর মুখে উচ্চারণ করা দলগুলোর বাইরে। এরপর আই এম নট গোয়িং টু ভোট, আমি ভোট দেবো না 4%, আমি জানি না 7%, আমি কাকে ভোট দেবো বলবো না, মানে আমি জরিপে অংশ নিয়েছি, কাকে ভোট দেবো বলবো না, সেটা 11%। তার মানে 11 যোগ 7 18, 18 যোগ 4 22, 22 যোগ 8 30% ভোট এখানে আওয়ামী লীগের। বাংলাদেশে মার্কিন সরকারের অর্থায়নে পরিচালিত এবং রিপাবলিকান পার্টির ঘনিষ্ঠ থিঙ্ক ট্যাঙ্ক আইআরআই, ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট, একটা জরিপ পরিচালনা করেছে এবং সেই জরিপের একটি প্রশ্নের উত্তর ধরে বাংলাদেশের সংবাদ মাধ্যম খুব দ্রুত বাংলাদেশের মানুষ অন্তর্বর্তীকালীন ইউনূস সরকারের কার্যক্রমে সন্তুষ্ট 70% মানুষ এমন একটা শিরোনাম করে চমক লাগিয়ে দিলেও যেই জায়গায় আসলে জরিপের ফলাফলে যোগ ভালো মতো করবার দরকার ছিল বাংলাদেশের সংবাদ মাধ্যমে, খুব স্বাভাবিকভাবেই সেটা তারা এড়িয়ে গেছে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ন্যাশনাল সার্ভে অফ বাংলাদেশ, বাংলাদেশ জাতীয় জরিপ নামে সেপ্টেম্বর অক্টোবর মাসে পরিচালিত এই জরিপটি আইআরআই করিয়েছে স্থানীয় একটি সংস্থা, সেন্টার ফর ইনসাইটস ইন সার্ভে রিসার্চ, এরকম একটি সংস্থাকে দিয়ে, এবং তারা বলছে এটা আইআরআই পরিচালিত একটা প্রজেক্ট। এই প্রজেক্টের আওতাধীনে এই যে জরিপটি পরিচালিত হয়েছে সেটা মূলত বাংলাদেশের বর্তমান সরকারের অবস্থা, গণতন্ত্রের অবস্থা, আগামী নির্বাচন থেকে মানুষের প্রত্যাশা, কাকে ভোট দেবেন, মূলত সেসব প্রশ্নের উত্তর বের করতে। এবং 70% যে বাংলাদেশের গণমাধ্যম মিলিয়ে ফেলেছে, সেখানে মানুষকে জিজ্ঞেস করা হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকাণ্ডে আপনি সন্তুষ্ট কিনা। সন্তুষ্ট, মোটামুটি সন্তুষ্ট, এই দুভাগকে মিলিয়ে সংবাদ মাধ্যম সন্তুষ্ট 70% এমন শিরোনাম করে ফেলেছে। কিন্তু ভাবুন তো, আপনার বাড়িতে বা আপনাকে ফোন করে কোনো জরিপকারী পৌঁছানোর পর আপনি ইউনূস সরকারকে আপনার ভালো লাগে না বলে, আগেই ভালো ছিলাম এমন কথা বলে জীবনকে হুমকির সম্মুখীন করবেন কিনা, মানে এমন কোনো পাগল বা একরোখা ব্যক্তি কি বাংলাদেশে এখনো আছেন যিনি সাহস করবেন যে এই সরকারকে ভালো লাগছে না, আমি সন্তুষ্ট না, এই কথা উচ্চারণ করে তার মানে আগেই ভালো ছিলাম এর দলে আপনি, কিংবা আপনি আফসোস লীগের দলে, এমন কথা বা এমন সম্ভাবনা, এমন সন্দেহ জরিপকারীর মনে ঢুকিয়ে দেবেন? এমন সাহস কেন কেন কোনো পাগল বা বোকালোক করবেন? দেখুন, এই জরিপটি আইআরআই এর এই সংস্থাটি পরিচালনা করেছে রাঙামাটি ছাড়া বাংলাদেশের বাকি 63টি জেলায়, এবং 4985 জন, মানে 5000-এর মতো প্রাপ্তবয়স্ক ব্যক্তি এতে অংশ নিয়েছেন। 18 বছরের বেশি বয়সীরা অংশ নিয়েছেন। নারী পুরুষের অনুপাত প্রায় সমান। এই জরিপের সামারিতেই লেখা আছে যে 46% মতো আসলে উত্তর দিয়েছেন। দ্য ওভারঅল রেসপন্স রেট ওয়াজ 46%। তার মানে একটা বিরাট অংশের মানুষ আসলে উত্তর দিতেই কিন্তু নিরাপদ বোধ করেন না, যে কথাটা বলছিলাম। এবং তারা বলছেন যে কিছু কিছু প্রশ্নের ক্ষেত্রে জরিপে অংশগ্রহণকারী ব্যক্তিকে যদিও বা জরিপকারী দেখতে সুযোগ পাবেন না এমন অবস্থায়, মানে তিনি নিজেই ট্যাবলেটে উত্তরটা দিতে পেরেছেন, এই সুযোগ করে দেওয়া হয়েছে, যেটাকে এই প্রতিষ্ঠান সিক্রেট ব্যালট বলছে, যে জরিপকারীকে সরাসরি উত্তর না দিয়ে আপনি নিজেই ট্যাবলেটে উত্তরটা বসিয়ে দেওয়ার সুযোগ পেয়েছেন বটে, কিন্তু বেশিরভাগ উত্তরের ক্ষেত্রে প্রশ্ন করেছেন জরিপকারী আর উত্তরদাতা উত্তর দিয়েছেন, মানে একদম কিন্তু জানের ঝুঁকি। এই জানের ঝুঁকি নিয়েও বাংলাদেশে শুধুমাত্র এই জরিপটি নয়, যত জরিপ 2024-এর আগস্টের পর থেকে হচ্ছে, সবগুলো জরিপে যেই যোগফলটা বের করার কাজটা এড়িয়ে যাচ্ছেন বাংলাদেশের জরিপকারীরা এবং সংবাদ মাধ্যমের কর্মীরা, সাংবাদিকেরা, সেটা হচ্ছে এই যে একটা বিরাট সংখ্যক মানুষ বলছেন তারা সিদ্ধান্তহীন, কাকে ভোট দেবেন। এদের আবার একটা বিরাট শতাংশ ভোট দিতে চান, কিন্তু কাকে ভোট দেবেন সেটা বলতে চান না। অন্য কোনো দলকে ভোট দিতে চান সেরকম একটা কথা বলছেন, মানে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, এসব দলের বাইরে অন্য কাউকে ভোট দিতে চান সেটা বলছেন। আবার অনেক সাহসীরা এমনকি বলে বসছেন তারা আওয়ামী লীগকে ভোট দিতে চান। ওই সব সংখ্যাগুলো যোগ করলে যারা বলতে চান না কাকে ভোট দেবেন, যারা বলছেন তারা অন্যান্য দলকে ভোট দিতে চান, এবং যারা বলছেন তারা এখনো ঠিক করেন নাই, সিদ্ধান্তহীন, এসব যোগ দিলে সংখ্যাটা এমন দাঁড়াচ্ছে যে বিএনপি, জামাত, এনসিপি সহ এই যে দলগুলো আওয়ামী লীগকে বাইরে রেখে কেন নির্বাচন করতে চাইছে সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে। আইআরআই পরিচালিত এই জরিপটার কথাই যদি সরাসরি বলি, একদিকে শিরোনাম করেছে সবগুলো সংবাদ মাধ্যম যে জামায়াতে ইসলামী একরকম বিএনপির ঘাড়ে নিঃশ্বাস ফেলছে, মানে জামায়াতে ইসলামী আগামী সপ্তাহে যদি ভোট হয় তাহলে জরিপে অংশগ্রহণকারীরা বলছেন, যারা উত্তর দিয়েছেন তারা বলছেন যে 26% জামায়াতে ইসলামীকে ভোট দেবেন আর বিএনপিকে ভোট দেবেন 30%, মানে 4% পার্থক্য আছে। কিন্তু সেখানে আবার ইসলামী আন্দোলন বাংলাদেশ কিন্তু 4% ভোট পাচ্ছে। তাহলে দেখেন, জামায়াতে ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ তো একরকম ঘোষণা দিয়েই ফেলেছে তারা ইসলামী দলগুলোর সব ভোট এক বাক্সে আনতে তারা একটা জোটের মাধ্যমে নির্বাচন করার কথা, মানে সমঝোতার মাধ্যমে নির্বাচন করার কথা, এক আসনে যাতে তাদের সম্মিলিতভাবে একজন প্রার্থী থাকেন সেটা নিশ্চিত করার কথা ভাবছেন। এবং এরই মধ্যে কিন্তু জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, মামুনুল হকের খেলাফত মজলিস সহ 8টি সমমনা দল মিলে তারা গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে ভোট দেওয়ার জন্য প্রচারণাও শুরু করেছে। সমঝোতার হিসাবটা ঘোষণা দেওয়া এখন শুধু বাকি। তাহলে পরিষ্কার বিএনপির ভোট আছে 30% এবং বিএনপি নিজের মধ্যেই ছত্রভঙ্গ। তারপর এখন মাথায় রাখতে হবে যে খালেদা জিয়ার যে শারীরিক পরিস্থিতি, সেখানে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি নির্বাচনে যাওয়ার একরকম সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল, সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে যখন বিএনপি 3টি আসনে তাকে মনোনয়ন দিল আর একটা আসনে মনোনয়ন নিলেন তারেক রহমান। এবং তারেক রহমানের দেশে ফেরা যখন একরকমের এখনো অনিশ্চিত, খালেদা জিয়া কঠিন রোগসজ্জায়, তখন একদিকে যেমন বিএনপির নেতা তারেক রহমান সত্যি যদি মায়ের রোগসজ্জার পাশে এসে দাঁড়াতে পারেন এবং দেশে ফিরে দল, মা, দেশ এসবের দায়িত্ব নিতে পারেন, তাহলে পুরো ব্যাপারটা কিন্তু আসলে ডিসেম্বর মাসে এসে একদম পাল্টে যেতে পারে, মানুষের আবেগ, অনুভূতি, এবং এর মাধ্যমে বিএনপি ঐক্যবদ্ধ হতে পারে। কিন্তু ঘটনা যদি উল্টো ঘটে, মানে
তারেক রহমান শেষ পর্যন্ত যদি দেশে ফেরার সাহস না করেন, তাহলে বিএনপি যে ধরনের ছত্রভঙ্গ হয়ে পড়বে, মানে এখনই ঐক্য নাই, আসনে আসনে সহিংসতা ঘটছে, তাহলে এই যে জামায়াতে ইসলামীর 26% আর ইসলামী আন্দোলনের 4% মিলে 30% ভোট, এরই মধ্যে জামাত এবং জামাতের সমমনা দলগুলোর আছে বলে নিশ্চিত হওয়া যাচ্ছে। এই জরিপের মাধ্যমে বিএনপির পক্ষে সেটাকে কিছুতেই টেক্কা দেওয়া সম্ভব হবে বলে মনে করবার এই মুহূর্তে কোনো কারণ ঘটছে না। তার মানে বিএনপি জরিপগুলোতে, যতগুলো জরিপ হয়েছে মনে করে দেখুন 2024-এর আগস্টের পর থেকে প্রত্যেকটিতে দেখা যাচ্ছে মাস যত গড়াচ্ছে জামাতের ভোট বাড়ছে, বিএনপির ভোট কমছে। যেই সূত্র মিলিয়ে বিশ্লেষকরা বলে আসছিলেন যে জামাত যে ভোট পেছাতে চায়, আগস্টের পরপরই যে সে ভোটটার পক্ষে ছিল না, এই যে সংস্কার বিচার তারপরের নির্বাচনের কথা বলছিল, কারণ জামায়াত একদিকে যেমন গুছিয়ে আনতে চেয়েছে, আরেকদিকে জানতো যে এই পরিস্থিতিতে বিএনপি যে পরিমাণ উশৃঙ্খলতা, চাঁদাবাজি বা বিভিন্ন সহিংসতায় জড়িয়ে পড়বে, বিএনপির ভোট ক্রমাগত কমবে, জামাত তৃণমূলে আরো কাজ করতে পারবে, জামাতের ভোট বাড়বে। সেই একই ব্যাকরণই কিন্তু রাজনীতিটা চলছে। বাংলাদেশের রাজনীতির ব্যাকরণ বদলে ফেলাটা এত সহজ না। এই জরিপ বলছে যে ন্যাশনাল মানে সিটিজেন পার্টি মানে এনসিপি, জাতীয় নাগরিক পার্টি, এই 2024-এর তরুণ নেতাদের দল, সেটা 6% ভোট পাবে, জাতীয় পার্টি পাবে 5% ভোট। মনে রাখবেন আইআরআই, ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট হচ্ছে সেই সংস্থা মার্কিন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টির, যারা ক্রমাগতভাবে মানে 2024-এর আগস্টের পর থেকে কখনো জাতীয় পার্টির সঙ্গে আলোচনা বন্ধ করে নাই। সব সময় তারা জাতীয় পার্টির সঙ্গে আলোচনা বজায় রেখেছে এবং সরকারকে বারবার বলেছে যে অংশগ্রহণমূলক নির্বাচন হতে হবে, যাতে জাতীয় পার্টির অংশ নেওয়ারই কথা নিতেই হবে। এমনকি এবছর যখন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের প্রতিনিধি দল এসেছে, যারা কিনা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন, বাংলাদেশের সকল রাজনৈতিক দলের সঙ্গে সাক্ষাৎ করেছেন, তখন তারা জাতীয় পার্টির দুই অংশের সঙ্গেই সাক্ষাৎ করেছে। তো তারা এই জরিপেও জাতীয় পার্টির নাম কিন্তু একদম উচ্চারণ করে লিখেছে যে জাতীয় পার্টি কত শতাংশ ভোট পাবে। তার মানে জাতীয় পার্টিকে তারা নির্বাচনে অংশ যে নিতেই হবে, এই বার্তাটা আবার ইউনূস সরকারকে দিয়েছে এবং জাতীয় পার্টিকে তারা প্রধানতম দলগুলোর মধ্যে রেখেছে এবং জাতীয় পার্টি এখানে দেখা যাচ্ছে 5% ভোট পাবে। এরপর আসুন আওয়ামী লীগের ভোটের হিসাবে। এখানে দলের নাম একদম উল্লেখ করা আছে, বিএনপি, জামাতে ইসলামী, ন্যাশনাল সিটিজেন পার্টি, এনসিপি, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ। এই দলগুলোর ভোট আমি দেব, এটা বলতে বাংলাদেশে এখন কোনো প্রাণের ঝুঁকি নাই। এই দলগুলোতে আমি ভোট দিলে আমি নিশ্চয়ই গলা ফুলিয়ে, গলা বড় করে সেটা বলতে পারবো, একদম যুক্তিসঙ্গত কথা যেটা, মানে কারো মধ্যে এখন কোনো রকম বাধা বা মানে কোনো অস্বস্তি নাই এই দলগুলোর সমর্থক হিসেবে নিজেদেরকে ঘোষণা করতে। এই অবস্থায় সাম আদার পার্টি, মানে এই দলগুলোর বাইরে সাম আদার পার্টি অন্য কোনো দলকে ভোট দেবেন তারা, সেই জায়গায় 8% এসে বলেছেন তারা অন্যান্য দলকে ভোট দেবেন। তো আপনারা কি মনে করছেন যে এই অন্যান্য দল মানে গণ অধিকার পরিষদ, এবি পার্টি, কি জুনায়েদ সাকির দলটা গণসংহতি পরিষদ, এসব দলের বা মাহমুদুর রহমান মান্নার নাগরিক ঐক্য, আরো তো অনেক নতুন নতুন দল আসছে, মানে হাদির দল আছে, ইনকিলাব মঞ্চ, নিশ্চয়ই তাদের কথা বলে নাই, কারণ তারা তো কোনো বাংলাদেশের 63টা জেলায় তো এদের কোনো অবস্থান নাই, এদের মূল অবস্থান টকশোতে, সংবাদ মাধ্যমে। তাহলে কোন সে 8% ভোটার যারা সারা বাংলাদেশে বলছেন যে তারা অন্য কোনো দলকে ভোট দিতে চান, আইআরআই এর মুখে উচ্চারণ করা দলগুলোর বাইরে। এরপর আই এম নট গোয়িং টু ভোট, আমি ভোট দেবো না 4%, আমি জানি না 7%, আমি কাকে ভোট দেবো বলবো না, মানে আমি জরিপে অংশ নিয়েছি, কাকে ভোট দেবো বলবো না, সেটা 11%। তার মানে 11 যোগ 7 18, 18 যোগ 4 22, 22 যোগ 8 30% ভোট এখানে আওয়ামী লীগের। শেখ হাসিনা এই কথাটাই বলেছেন যে ম্যাস ভোটার বয়কটের মাধ্যমে, গণ বয়কটের মাধ্যমে আগামী নির্বাচনটা আসলে অর্থহীন হয়ে পড়বে, কারণ আওয়ামী লীগের ভোটাররা কাউকে ভোট দিতে যাবেন না। মানে ওই যে আমি বলছিলাম বাংলাদেশের ভোটের ব্যাকরণটা বদলে ফেলা এত সহজ নয়। তো এমনকি গত মাসে সপ্তাহ দুয়েক আগে BYLC, বাংলাদেশ ইউথ লিডারশিপ সেন্টার, একটা ইউথ ম্যাটার সার্ভে, একটা যুব জরিপ পরিচালনা করেছিল, যেখানে দেশের 8টি বিভাগের 27টি জেলার 18 থেকে 35 বছর বয়সী 2500 জনের বেশি তরুণ অংশ নিয়েছিল এবং এটাও সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছিল। সেই জরিপটিতেও কিন্তু দেখা গেছে যে 19.6% তরুণ বিএনপিকে সমর্থন করেন, ভোট দিতে চান, 16.9% জামায়াতে ইসলামীকে ভোট দিতে চান, 9.5% ঘোষণা করেছেন যুবকদের মধ্যে তারা আওয়ামী লীগকে ভোট দিতে চান। তার মানে ওই জরিপে আওয়ামী লীগ অপশন ছিল এবং 3.6% জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে সমর্থন করেন, মানে তরুণদের মধ্যে এনসিপির দশাটা বোঝেন। কিন্তু ওই জরিপেও বাংলাদেশের 30% তরুণ বলেন যে তারা এখনো সিদ্ধান্ত নিতে পারেন নাই আসন্ন জাতীয় নির্বাচনে তারা কাকে ভোট দেবেন, আর 17.7% তরুণ মানে 18% তরুণ বলেছেন তারা তাদের পছন্দের দলের নাম প্রকাশ করতে অনিচ্ছুক। তাহলে 30-এর সঙ্গে 18 যোগ করুন 48, 48-এর সঙ্গে 9.5 আওয়ামী লীগের যোগ করুন, কাজে ধারণা করা যায় এই 57.5% একটা বিরাট অংশ আওয়ামী লীগের ভোটার। এই অবস্থায় সরকারের মিত্র বিশ্লেষক ডেভিড বার্গম্যান তিনি পর্যন্ত উদ্বেগ প্রকাশ করে প্রথম আলোতে এই রকম একটা কলাম লিখতে বাধ্য হয়েছেন যে বিএনপি ও জামায়াতের পার্থক্য কম, অনিশ্চিত ভোটার বেশি। সেখানে একদিকে যেমন তিনি লিখছেন যে যতগুলো জরিপ হয়েছে গত সরকারের পতনের পর থেকে একটার পর একটা প্রায় একই রকম ফল দেখাচ্ছে, এবং এর পাশাপাশি তিনি বলেছেন যে 10% যে ঘোষণা দিয়ে তরুণেরা বলছেন যে তারা আওয়ামী লীগকে ভোট দিতে চান, এটা একটা খুব উল্লেখযোগ্য ঘটনা। মানে তাকে এটা ভীষণ অবাক করেছে, কারণ তারা ভেবেছিলেন যে আওয়ামী লীগের স্বৈরাচারী শাসনে বিএনপির জনপ্রিয়তা অত্যন্ত বেড়ে যাবে, কিন্তু তারা দেখছেন সেটা
একেবারেই হয়নি, বরং কমে এসেছে। আর ডেভিড বার্গম্যানকে অত্যন্ত বিচলিত করেছে এই সিদ্ধান্তহীন ও নীরব ভোটাররা, যেখানে 18% তরুণ তাদের পছন্দ জানাতে অস্বীকৃতি জানিয়েছেন এবং এর মধ্যে নীরব আওয়ামী লীগ আছে, সেটা ডেভিড বার্গম্যান বুঝতে পারছেন। তবে তিনি ওই যে আরো 17.7%, প্রায় 18% যে বলেছেন তারা ভাই দলের নাম জরিপকারীদের সামনে বলবেন না, মানে জীবনকে হুমকির মুখে ফেলবেন না, তাদের মধ্যেও যে আওয়ামী লীগ আছেন, ডেভিড বার্গম্যান সেই বিষয়টি, সেই সম্ভাবনাটি চেপে গেছেন। আইআরআই এর জরিপেরই আরেকটা ইন্টারেস্টিং উত্তর দিয়ে শেষ করি, যেখানে যারা জরিপে অংশগ্রহণ করেছিলেন তাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল যে যেসব দলের নাম এই জরিপে উল্লেখ করা হয়েছে, মনে রাখবেন আইআরআই এর জরিপে আওয়ামী লীগের নাম উল্লেখ করা হয় নাই, সেসব দল নিয়েই আপনি সন্তুষ্ট নাকি আপনি অন্য নতুন কোনো পলিটিক্যাল পার্টি দেখতে চান? তখন 52%ই বলেছেন তারা সন্তুষ্ট নন ওই সব নামে। কাজেই বুঝুন, নির্বাচনটি আওয়ামী লীগ ছাড়া করা ক্রমেই অসম্ভব হয়ে পড়ছে ইউনূস সরকারের পক্ষে। আর আওয়ামী লীগ এবং জামায়াতের জনপ্রিয়তা যখন ক্রমাগত বাড়ছে, তখন ডেভিড বার্গম্যান যেমনটা বলেছেন, বিএনপি সম্ভবত ক্রমেই অপ্রাসঙ্গিক হয়ে পড়ছে। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। প্রতিদিন নতুন অথেন্টিক নিউজের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে থাকবেন। তো ভিডিওটি এই পর্যন্ত ছিল, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করছি। আসসালামু আলাইকুম।